এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পপুলেশন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি চটপট সবার কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। এই যে পপুলেশন, কি বললাম? পপুলেশন। এই পপুলেশন যে কথাটা, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ল্যাটিন শব্দ পপুলাসের থেকে। কোথা থেকে এসেছে? এই পপুলেশন কথাটা এসেছে ল্যাটিন শব্দ পপুলাস। তাহলে এই যে পপুলাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ, তাই তো, যেখান থেকে পপুলেশন কথাটা এসছে। এই পপুলেশন কথার অর্থ কি? এই পপুলেশন কথার অর্থ হচ্ছে জনগোষ্ঠী। এর অর্থ কি? অর্থ হচ্ছে জনগোষ্ঠী। তো আমরা বাস্তুতন্ত্রে পপুলেশন বলতে কি বুঝবো? আমরা বাস্তুতন্ত্রে পপুলেশন বলতে বলে থাকি একটি নির্দিষ্ট অঞ্চলে, কি বললাম? একটি নির্দিষ্ট অঞ্চলে, ধরো এই একটি অঞ্চল, এই একটি অঞ্চল, এই একটি অঞ্চল, এই একটি অঞ্চল, এগুলো এক একটি অঞ্চল ধরো, ঠিক আছে? ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটি অঞ্চল। তো এই অঞ্চলগুলোতে কি করে? জীবেরা বসবাস করে, তাই তো? এই অঞ্চলগুলোতে কি হয়? বিভিন্ন জীবেরা বসবাস করে। তো বাস্তুতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী পপুলেশনটা কি হবে? বাস্তুতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী পপুলেশন হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে, ধরো এই একটি অঞ্চল, এই যে একটা নির্দিষ্ট অঞ্চল, এই নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে যে জীবগোষ্ঠী বসবাস করে, কি বললাম? একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী জীবগোষ্ঠী, সেটা কেমন ধরনের হতে হবে? অবশ্যই একই প্রজাতিভুক্ত হতে হবে। তার মানে কি বললাম? যে একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। এটা বাস্তুতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী। বুঝতে পেরেছো কেন একটি নির্দিষ্ট সময় ধরছি আর কেন একটা নির্দিষ্ট অঞ্চল ধরছি? কারণ এটা একটা আলাদা অঞ্চল, এটা আলাদা অঞ্চল, এটা আলাদা, এটা আলাদা, আমরা ধরে নিয়েছি। তো এই যে এখানকার এই অঞ্চলের যে জীব রয়েছে, তাদের যে স্বভাব, আচার আচরণ, ধরো খাদ্যাভ্যাস যেমন হবে, এই অঞ্চলের জীবেদের খাদ্যাভ্যাস, আচার আচরণ নিশ্চয়ই একই রকম হবে না, একটু তফাৎ দেখা যাবে। আবার এই অঞ্চলেও তফাৎ দেখা যাবে, এই অঞ্চলেও তফাৎ দেখা যাবে। তো একটি নির্দিষ্ট সময় কেন বলেছি? কারণ ধরো এই অঞ্চলের এই কিছু জীব, এই জীবগুলো 8 দিন 10 দিন পরে কি 2 দিন পরে এই অঞ্চলে চলে আসলো কিছুজন, তাহলে এখানকার পপুলেশন হ্রাস ঘটলো। ওই কারণে বাস্তুতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী পপুলেশন বলা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকেই বলা হয় পপুলেশন। বুঝতে পেরেছো? ধরো আমরা বসবাস করি কোথায়? পশ্চিমবঙ্গে, তাই তো? তো আমরা যে পশ্চিমবঙ্গ যে রাজ্যে বসবাস করি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের আচার আচরণ, আমাদের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ
সব এক রকমের হয় প্রায়। কিন্তু তুমি যদি বিহারে চলে যাও, সেটা একটা আলাদা ভৌগোলিক অঞ্চল। তো বিহারে গিয়ে দেখবে সেখানকার মানুষদের কালচার অন্যরকম। তো তাহলে আমরা বাস্তুতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী আমরা পপুলেশন কাকে বলবো? তাহলে যে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকেই বলা হয় পপুলেশন। ক্লিয়ার? তো বর্তমানে এই যে পপুলেশন বলতে আমরা কি বুঝি? বর্তমানে এই যে পপুলেশন, এই পপুলেশন কথার বর্তমান অর্থ কি? বর্তমান অর্থ হচ্ছে কি বলতো? জনসংখ্যা। তো আমরা বলে থাকি সচরাচর যেভাবে পপুলেশন বাড়ছে, তার মানে বর্তমানে আমরা এই জনসংখ্যা বৃদ্ধিটাকেই বলে থাকি যে পপুলেশন বাড়ছে, তাই তো? তো এই জনসংখ্যা বৃদ্ধির বর্তমান কারণগুলো কি? জনসংখ্যা বৃদ্ধির বর্তমান যে কারণগুলো রয়েছে সেগুলো কি কি বলতো? নাম্বার 1 হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থা। নাম্বার 2 মৃত্যুর হার কম। নাম্বার 3 কি হবে? উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তি। তো উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে কি আমরা কি জানতে পারি? যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, আগাম আমরা খবর পেয়ে যাই, তাই তো? তার জন্য আমরা আগে সতর্ক হয়ে যাই, এটাও পপুলেশন বৃদ্ধির একটি কারণ। ঠিক আছে, আর কি হয়? আর হয় কৃষিক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের কারণে প্রচুর শস্য উৎপন্ন হয়, ফলে খাদ্যাভাব দেখা দিচ্ছে না, এর কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? এছাড়াও কলেরা, টাইফয়েড, বসন্ত, এই যে রোগগুলো আগে যে মহামারীর আকার ধারণ নিত, যার ফলে অসংখ্য মানুষের মৃত্যু ঘটতো, এই সমস্ত রোগের বর্তমানে ভ্যাকসিন বেরিয়ে যাওয়ার কারণে মৃত্যুর হার কম হচ্ছে। এর ফলে মহামারীও হচ্ছে না, এমনকি পপুলেশনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান কারণগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে আসছি যে পয়েন্টটিতে, সেটি হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা দেখা দিচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো হচ্ছে কি কি বলতো? নাম্বার 1 প্রাকৃতিক সম্পদের যথেষ্ট বা যথেচ্ছ ব্যবহার। নাম্বার 2 কি হবে? কৃষি জমির হ্রাস। নাম্বার 3 কি হবে? অরণ্য ধ্বংস। নাম্বার 4 কি হবে? জলাভূমি হ্রাস। নাম্বার 5 কি হবে? মিষ্টি জলের অভাব। নাম্বার 6 কি হবে? বায়ু ও জল দূষণ। নাম্বার 7 কি হবে? বিশ্ব উষ্ণায়ন। 8 কি হবে? খাদ্য সংকট ইত্যাদি।
তো দেখো, পপুলেশন বৃদ্ধির কারণে এই সমস্যাগুলো দেখা যায়। কি কি সমস্যা? নাম্বার ওয়ান হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারটা কি? প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার হচ্ছে, যেমন ধরো কয়লা খনির কয়লা, একে আমরা ব্যবহার করছি কোথায়? তাপ বিদ্যুৎ কেন্দ্রে। কেন? বিদ্যুৎ উৎপাদনের জন্য। তো এই যে কয়লার যথেচ্ছ ব্যবহার হয়ে যাচ্ছে, কিন্তু তা পুনরায় তৈরি করা সম্ভব না। কেন? তার একটাই কারণ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। বুঝতে পেরেছ? নাম্বার টু হচ্ছে কৃষি জমির হ্রাস। তো কৃষি জমির হ্রাসের একটি প্রধান কারণই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, কারণ কৃষি জমিগুলোতে ধীরে ধীরে বসতি গড়ে উঠছে। এছাড়াও কৃষি জমির মাঝে কলকারখানা স্থাপিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই কারণে কৃষি জমির হ্রাস ঘটছে। এমনকি একটা বৃহৎ অংশ শস্য উৎপাদনও বাধা হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছ? নাম্বার থ্রি হচ্ছে অরণ্য ধ্বংস। এই যে অরণ্য, একে বলা হয় আমাদের প্রকৃতির ফুসফুস। কি কারণে বলা হয়? আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে তার প্রধান উৎসই হচ্ছে এই অরণ্য। বুঝতে পেরেছ? তো এই যে অরণ্য কি করে? আমাদের অক্সিজেন দান করে, তাই তো? গাছের থেকে আমরা পাই কি? অক্সিজেন, তাই তো? সেই অক্সিজেন আমরা আমাদের শ্বাসকার্যে ব্যবহার করি, বা সমস্ত জীবজগৎ শ্বাসকার্যে ব্যবহার করে, তাই তো? তো এই অরণ্য কিভাবে ধ্বংস হচ্ছে? অরণ্যের মাঝে ধরো অরণ্য কেটে সেখানে কলকারখানা নির্মাণ করা হচ্ছে। এছাড়া ধীরে ধীরে অরণ্য কেটে সেগুলোতে বসতি গড়ে উঠছে। কি কারণে? জনসংখ্যা বৃদ্ধির কারণে। এর পরের পয়েন্টে আসছি, জলাভূমি হ্রাস। জলাভূমি হ্রাস কিভাবে হচ্ছে? বিভিন্ন যে জলাভূমিগুলো রয়েছে, সেই জলাভূমিগুলোতে কি হচ্ছে? বসতি গড়ে উঠছে। এছাড়াও জলাভূমিগুলো ভরাট করে বহু তল নির্মাণ করা হচ্ছে। কি কারণে? জনসংখ্যা বৃদ্ধির কারণে। তো এই জলাভূমি হ্রাস হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির একটি সমস্যা। কিন্তু নাম্বার ফাইভ হচ্ছে মিষ্টি জলের অভাব। তো মিষ্টি জল আমরা কাকে বলি? মিষ্টি জল বলতে আমরা বুঝি যে জলে লবণের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় কম থাকে, তাকেই আমরা মিষ্টি জল বলে থাকি। এই মিষ্টি জল আমাদের ব্যবহারযোগ্য, তাই তো? মিষ্টি জল আমরা কোথায় কোথায় পেয়ে থাকি? পুকুর, হ্রদ, বিভিন্ন ধরনের খাল, এগুলোতে মিষ্টি জল পেয়ে থাকি। এছাড়াও মিষ্টি জলের আরেকটি প্রধান উৎস হচ্ছে মাটির নিচে থাকা ভৌম জলস্তর। তো জনসংখ্যা বৃদ্ধির কারণে পুকুর, খাল, হ্রদ এগুলো ভরাট করার জন্য সে মিষ্টি জলের পরিমাণটা হ্রাস পাচ্ছে। নাম্বার সিক্স, বায়ু ও জল দূষণ। তো জনসংখ্যা বৃদ্ধির কারণে বায়ুটা কিভাবে দূষিত হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধির কারণে কি হচ্ছে? গাড়ি ঘোড়া অর্থাৎ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। লোকেরা কি বাড়িতে রেফ্রিজারেটর, এসি এগুলো ব্যবহার করছে। আর কি হচ্ছে? বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠছে। তো এগুলোর থেকে নির্গত যে বায়ু দূষক গুলো, সেগুলো বায়ু দূষণ ঘটাচ্ছে, তাই তো? তো জলটা কিভাবে দূষিত হচ্ছে? বিভিন্ন কলকারখানার থেকে যে সমস্ত রাসায়নিক বর্জ্যগুলো নিষ্কাশিত হচ্ছে, এছাড়াও গৃহস্থলীর থেকে যে নোংরা আবর্জনাগুলো নর্দমার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলো কি করছে? জলকে দূষিত করছে। ঠিক আছে, তাহলে পপুলেশন বৃদ্ধির এটি একটি সমস্যা। নাম্বার সেভেন, বিশ্ব উষ্ণায়ন। এই জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছে বা জিনিসপত্র, সেগুলোর থেকে যে সমস্ত ধোঁয়া নির্গত হচ্ছে বা যে সমস্ত গ্যাসগুলো নির্গত হচ্ছে, যেমন ধরো
কার্বন মনোক্সাইড, সিএফসি, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি করছে, আমাদের বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ার লেভেলে যে ওজোন স্তর রয়েছে সেই ওজোনের লেয়ারটাকে পাতলা করে দিচ্ছে, তাই তো। এর ফলে কি হচ্ছে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে, কিন্তু পৃথিবীর থেকে পুনরায় ফিরে যেতে পারছে না ওই গ্যাসগুলোর কারণে। বুঝতে পেরেছো? এর ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নাম্বার 8, খাদ্য সংকট। খাদ্য সংকট কি, পপুলেশন বৃদ্ধির কারণে, কি বললাম, পপুলেশন বৃদ্ধির কারণে কি হচ্ছে, কলকারখানা স্থাপিত হচ্ছে কৃষি জমিতে, বসতি গড়ে ওঠার জন্য কৃষি জমির হ্রাস ঘটছে, এর ফলে শস্য উৎপাদনে বাধা হচ্ছে একটা বিশাল পরিমাণে। এর ফলে কি দেখা দিচ্ছে, খাদ্য সংকট। এর ফলে খাদ্যের পরিমাণ অর্থাৎ খাদ্যের যে দাম, সেই দামটা ক্রমশ বেড়ে যাচ্ছে কিন্তু কমছে না, তাই তো। তো এটি হচ্ছে খাদ্য সংকট। তো এরপরে যে পয়েন্টটি ডিসকাস করবো সেটি হচ্ছে পরিবেশের উপর। তো এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে মানব স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাবটা কেমন। দেখো, পরিবেশ দূষিত হওয়ার কারণে বা পরিবেশের দূষণের মাত্রা ক্রমশ বাড়ার কারণে কি হচ্ছে, মানব স্বাস্থ্যের উপর যে প্রভাবগুলো পড়ছে, অর্থাৎ আমরা যে সমস্ত রোগে সাধারণত আক্রান্ত হচ্ছি সেগুলো হচ্ছে নাম্বার 1 অ্যাজমা, নাম্বার 2 ব্রঙ্কাইটিস, নাম্বার 3 ক্যান্সার। এই রোগগুলোর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই রোগগুলোর তার মধ্যে আসছে প্রথমে অ্যাজমা। অ্যাজমা বা হাঁপানি কি? অ্যাজমা বা হাঁপানি হচ্ছে এক ধরনের ফুসফুসের রোগ, ঠিক আছে। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাইটিস সাধারণত কয়লা খনির শ্রমিকদের ক্ষেত্রে, দমকল কর্মীদের ক্ষেত্রে, যারা ঝালাইয়ের কাজ করে তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ দেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ফুসফুসের নালীর প্রদাহজনিত এক ধরনের রোগ। 3 নম্বরে আসছি ক্যান্সার। ক্যান্সারটার পরিমাণ এখন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই তো। তো ক্যান্সারটা কি, কোনো স্বাভাবিক কোষ, তাই তো। যখন একটি কোষ, ধরো আমাদের কোষ 2n, সেটা হয় 2n প্লাস n হবে, নতুবা 2n প্লাস 1 হবে, নতুবা 2n মাইনাস 1 হবে, তাই তো। তখন সেই অস্বাভাবিকতাই হচ্ছে ক্যান্সারাসের, ঠিক আছে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।